মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। আমি তাকে খুব আশ্চর্য হইনি। সাম্প্রতিককালে লক্ষ্য করবেন যে দুই দেশের জনগণের মধ্যেও কিন্তু এই নেতিবাচকতাটা সংক্রমিত হয়েছে। উভয় দেশেরই কিন্তু জনগণের পর্যায়ে যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনাটা কমাতে পারছে না। তাহলে গেম চেঞ্জিং কোনো মুভ নিতে হবে কিনা? নির্বাচনের পরেও কিন্তু এই যে ধরেন আধিপত্যবাদের বিরোধিতা, যেটা বাংলাদেশে একটা ব্যাপক জনগোষ্ঠী এই ধারণাটাকে ধারণ করছে, এবং সেই ধারণাটার প্রেক্ষাপট থেকেই বা ব্যাকগ্রাউন্ডে থেকেই নতুন সরকারকে কিন্তু ভারত নীতি পরিচালনা করতে হবে। এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক কি কোনো একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে? গত 1.5 বছর ধরেই তো আমরা দেখছি যে এটা ক্রমাগত একদিকে টার্ন নিয়েছে, নেতিবাচক দিকে যাচ্ছে। নতুন সরকার ফেব্রুয়ারিতে গঠিত হচ্ছে, ইলেকশনটা পিসফুলি হবে আমরা সবাই এক্সপেক্ট করি। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আগামী দিনগুলোতে কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া উচিত? একটা হচ্ছে আমার প্রতিবেশীর সাথে সম্পর্কটাকে সাবলীল, এটা একটা চ্যালেঞ্জ। আমার জুলাই যে চেতনা, যেটাকে আমি বলছি বৈষম্যহীন দেশ, আত্মমর্যাদাশীল সমাজ, এইগুলো করতে গেলে কিন্তু আপনাকে একটা স্থিতিশীল সম্পর্ক লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিবিএস ফিউচার। নতুন বছর শুরু হয়েছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার গঠিত হবে। সেই সরকার আসার পর থেকে কেমন হতে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক, আগামী দিনের ভূ রাজনীতি বা কেমন হতে পারে, আমরা শুনবো নানা ব্যাখ্যা, বিশ্লেষণ এবং পূর্বাভাস। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন পররাষ্ট্রনীতি বিশ্লেষক, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। এম হুমায়ুন কবির, আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম। আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, আমি ভালো আছি, এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন দিয়েই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উনি ঢাকায় এসেছিলেন। প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার হাতে এটা হস্তান্তর করেছে। তারপর থেকে আমাদের এখানে একটা আলোচনা শুরু হয়েছিল, এবার বোধহয় দুই দেশের সম্পর্কের যে বরফ জমে গেছে সেই বরফ বোধহয় গলতে শুরু করবে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও বলেছিলেন এটা গুড জেস্চার। এরই মধ্যে আজকে সর্বশেষ পরিস্থিতি যেটা হলো, ইন্ডিয়া প্রিমিয়ার লিগ, আইপিএল বলে পরিচিত, যেটা ক্রিকেট লিগ হয়, সেই ক্রিকেট লিগে আমাদের এখানের বোলার মুস্তাফিজুর রহমান গত প্রায় 1 যুগ ধরে বিভিন্ন ক্লাবে উনি খেলছেন। সর্বশেষ অকশনের সময় কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, যেটার কো ওনার শাহরুখ খান, উনি তাকে কিনেছিলেন আরও 2টা টিমকে বিট করে। প্রাইস ভ্যালু ছিল 9 কোটি রুপিরও কিছু বেশি। কিন্তু এখন সর্বশেষ সংবাদ হলো যে আপনার ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইন্ডিয়ার, সেটার প্রেসারে কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, এবং ক্রিকেট বোর্ডের উপর প্রেসার ক্রিয়েট করেছে ক্ষমতাসীন দল বিজেপির কিছু পলিটিশিয়ান এবং হিন্দু গ্রুপের কিছু নেতৃবৃন্দ। তাহলে জয়শঙ্করের ঢাকা সফর এবং আজকের এই যে সর্বশেষ ডেভেলপমেন্ট, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখন দুটো ঘটনাই আমি মনে করি যে এগুলো একেবারেই আলাদা নয়, দুটো ঘটনাই সম্পৃক্ত। তো আমি শেষটা দিয়ে শুরু করি। যেটা বলছিলেন যে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, এবং সেটা ভারতের সরকারি দলের কিছু অঙ্গ সংগঠন বা তাদের কর্মী বাহিনীর চাপের মুখেই করা হচ্ছে। আমি তাতে খুব আশ্চর্য হইনি। তার কারণ হলো যে বাংলাদেশ ভারত সম্পর্ক, যে আমাদের যে ভৌগোলিক অবস্থান, দুই দেশের প্রতিবেশী, এবং আমাদের একটা ঐতিহাসিক যোগাযোগও আছে, এবং পারস্পরিক একটা আমি বলবো নির্ভরতা যদি বলি সেটাও আছে। এই প্রেক্ষাপটে সম্পর্কটা সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই এখনো পর্যন্ত 2টা স্তরে পরিচালিত হয়। একটা হচ্ছে সরকার এবং সরকারের মধ্যে, দুই দেশের সরকারের মধ্যে, আরেকটা কিন্তু জনগণ এবং জনগণের মধ্যে আছে। এটা 71 সালে আমরা দেখেছি, এবং তখন একটা চমৎকার সাযুজ্যের মধ্যে এই 4টা উপাদান কাজ করেছে। কিন্তু ঘটনা প্রবাহে বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কটা, বিশেষ করে গত 1.5 দশক যদি আপনি বলেন, এটা অতিমাত্রায় সরকারে রূপান্তরিত হয়েছিল। এবং গত জুলাইয়ের পরে যে পরিবর্তন বাংলাদেশে হয়েছে, তারপরে কিন্তু আবার এই সম্পর্কটা নেতিবাচক ভাবে জনগণের পর্যায়ে সক্রিয় হয়েছে।
এবং এর ফলেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ভাবে তো টানাপোড়েন আছে, সেটা আমরা জানি, কিন্তু সাম্প্রতিককালে লক্ষ্য করবেন যে দুই দেশের জনগণের মধ্যেও কিন্তু এই নেতিবাচকতাটা সংক্রমিত হয়েছে। এবং এর ফলে বিভিন্ন দেশের গত কয়েক সপ্তাহ দুই দেশেই আহ, দূতাবাস যেটাকে বলি বা কূটনৈতিক স্থাপনা যেগুলো আছে সেগুলোর উপর কিন্তু চাপ বেড়েছে, হুমকি এসছে, আক্রমণ হয়েছে। এটার একটা এর প্রতিফলনটা হচ্ছে যে সামাজিক পর্যায়েও দুই দেশের জনগণের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে। এখন আমরা এই বাংলাদেশে একটা বড় পরিবর্তন হয়েছে জুলাইতে। এর জন্য এখানে এক ধরনের মানুষের প্রত্যাশা, আধিপত্যের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ একটা সুর তো এখানে তখন থেকেই আছে, এটা অনুরণিত হচ্ছে। এবং অতি সাম্প্রতিক কালে ওসমান হাদির জানাজাকে ঘিরে আমরা সেটা দেখেছি। গত কয়েকদিন আগে মরহুম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করেও মানুষের মধ্যে একটা, আমি বলবো যে নীরব শোক এবং প্রতিবাদ বা তাদের অবস্থান ঘোষণা করার একটা লক্ষণ কিন্তু আমরা দেখেছি। একইভাবে আমরা এখন যেটা দেখছি ভারতেও এইরকম সামাজিক পর্যায়ে বাংলাদেশ নিয়ে নানান ধরনের বিভ্রান্তি আছে। বাংলাদেশে বড় ধরনের একটা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এরকম একটা কাহিনী তারা ওখানে বানিয়ে সফলভাবে সেটা জনগণের মধ্যে প্রচার করতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটেই কিন্তু আমরা এই আজকে মুস্তাফিজকে বাদ দেয়া, কলকাতা রাইডার্স থেকে বাদ দেয়া, সেটা বিজেপির কর্মী বাহিনীর চাপের মুখে সেটা আছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সরকারি পর্যায়ে আমার ধারণা বাংলাদেশ এবং ভারতের দুই জায়গাতেই এই জনগণ পর্যায়ে যে উত্তেজনাটা হচ্ছে এবং তারা যে দুই দেশের পারস্পরিকভাবে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে এবং এই ধরনের জড়িয়ে পড়ার যে শঙ্কাটা আছে বা যে রিস্কটা আছে সেটা নিয়ে কিন্তু তারা সচেতন মনে হয়। এবং সচেতনতার একটা ইঙ্গিত এবং এটাকে কমিয়ে আনবার জন্য এক ধরনের উদ্যোগ বা প্রয়াস আমরা দেখেছি। বেগম জিয়ার ইন্তেকালের পরে জানাজা অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগতভাবে উপস্থিতি, তিনি ভারতের প্রধানমন্ত্রীর একটা শোক বার্তাও বয়ে নিয়ে এসছেন এবং তিনি বিএনপির এখন চেয়ারম্যান যারা তারেক রহমানের কাছে ব্যক্তিগতভাবে সেই চিঠিটা হস্তান্তর করে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তাটা পৌঁছে দিয়েছেন, নিজে শোক জানিয়েছেন। এবং এখানে উপস্থিতির সময় যে তিনি কিন্তু সরকারি নীতি নির্ধারণের পর্যায়ের কয়েকজনের সাথেও কথাবার্তা বলেছেন এবং এটা উল্লেখযোগ্য। এটা একটা। দিল্লিতে যদি আমি একইভাবে যাই, ভারত বাংলাদেশ দূতাবাসে যখন শোক বই খোলা হয়েছিল সেখানে কিন্তু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক রাজনাথ সিং, যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, 2 নম্বর ব্যক্তি ভারত সরকারের কাঠামোতে, তিনি কিন্তু বাংলাদেশ দূতাবাসে এসে বা হাই কমিশনে এসে তিনি শোক বইতে স্বাক্ষর করেছেন এবং সেখানে প্রয়াত মরহুম বেগম জিয়ার কন্ট্রিবিউশন দুই দেশের সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তো কাজে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দিক থেকে এই সম্পর্কটা নিচের দিকে নেমে যাওয়ার যে প্রবণতাটা আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি, তার আগেও ধরেন জুলাই থেকেই এই ধরনের একটা অস্থিরতা চলছিল, সেটাকে একটুখানি সামাল দেওয়ার জন্য বা স্থিরতা আনবার জন্য, স্টেবিলিটিটা আনবার জন্য তাদের দিক থেকে একটা উদ্যোগ নিয়েছেন। এটা প্রতীয়মান হয়, কারণ আমি বললাম তিনটা ভারতের নীতি নির্ধারণে 3টা পর্যায় থেকে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী 3 জন একইভাবে একই সময়তে বাংলাদেশের বেগম জিয়ার জানাজাকে কেন্দ্র করে তারা বাংলাদেশের সাথে সংযুক্ত হওয়ার একটা উদ্যোগ নিয়েছেন। এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি, কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই ইতিবাচকতা এটা আমাদের যদি বলি সরকারি পর্যায়ের ইতিবাচকতার পাশাপাশি কিন্তু আপনি লক্ষ্য করবেন এখানে আমাদের এখানেও আছে, ভারতেও আছে একটা উত্তেজনা নাগরিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে কিন্তু আছে। এবং এটা আমার ধারণা যে দুই দেশের সম্পর্ক মোটামুটি স্থিতিশীল বা স্থিতিশীলতার দিকে যদি সক্রিয়ভাবে যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত এই উত্তেজনা কিন্তু চলতে থাকবে। কারণ একটা ন্যারেটিভ কিন্তু দুই দিকেই প্রচারিত হচ্ছে। এই দিকে আমরা বলছি আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সক্রিয় সোচ্চার, এটা আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন
উপলক্ষে সেটা প্রকাশিত হচ্ছে। অন্যদিকে ভারতে একটা ন্যারেটিভ প্রচারিত হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এটা বড় ধরনের একটা অপরাধ সংঘটিত হচ্ছে, কাজেই এখানে ভারতের কিছু একটা করা দরকার, অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা সেটাকে তুলে ধরছে। এই ন্যারেটিভ গুলো যতক্ষণ সমাজে সক্রিয় থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যেটা দেখলেন আজকে, যে সামাজিকভাবে মোস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, কিন্তু তার যদি আপনি বলেন অডিয়েন্সটা কিন্তু ভারতের জনগণ, যারা ক্রিকেট প্রেমী মানুষ, যারা ক্রিকেট দেখতে চায়, মুস্তাফিজের পারফরমেন্স ওখানে দেখতে চায়, তার বিরুদ্ধে এক ধরনের আমি বলবো নেতিবাচক প্রতিক্রিয়া বা অবস্থানটাই প্রকাশ পেল। তো কাজেই ভারত বাংলাদেশ সম্পর্ক এখনো আমার ধারণা সাম্প্রতিক কালের এই ভারতীয় নীতি নির্ধারণের পর্যায়ের উদ্যোগ হলেও এখানে কিন্তু এখনো অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো সূক্ষ্ম জায়গা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন ছাত্রছাত্রীদের সাথে সম্ভবত, সেখানে তিনি কিন্তু একটা জায়গায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আপনি সফর করে আসলেন, কিন্তু বাংলাদেশে তো এইরকম ঘটনাগুলি ঘটছে। তখন কিন্তু তিনি প্রশ্নের জবাব দিতে গিয়ে খুব হালকাভাবে বলেছেন, কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তিনি বলেছেন যে আমরা কমন সেন্স ডিপ্লোমেসি করতে চাই আমাদের প্রতিবেশীদের সাথে, তবে রেড লাইনটা যেটা সেটা হচ্ছে যে এখানে টেরোরিজম বা সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড আমরা টলারেট করব না। তার অর্থ হচ্ছে যে তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এটা ডেফিনেশন বা সংজ্ঞাটা কিন্তু কোন এর কোন মানে নির্ধারিত সংজ্ঞা নেই। 11 পরে একটা সংজ্ঞা আমরা তৈরি করেছি, জাতিসংঘে একটা সংজ্ঞা নির্ধারিত হয়েছিল, কিন্তু বিভিন্ন সময় সেই সংজ্ঞাটাকে বিস্তৃত করা হয়েছে নিজেদের অবস্থান ধরে বা নিজেদের সংজ্ঞা অনুযায়ী এই বিষয়টাকে ব্যবহার করা হয়েছে। এই বার্তাটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার অর্থ কি ভারত বাংলাদেশে এই ধরনের কোনো আশঙ্কা করছে কিনা, এবং সেটা যদি করেই থাকে তাহলে আমাদের এই বিষয়টাতে সতর্ক হতে হবে। কারণ শুধু ভারত নয়, এই সংজ্ঞাটা বা এই ঘটনা, এই ধরনের ঘটনা বলে কিন্তু এখনো বৈশ্বিকভাবেও অগ্রহণযোগ্য, এবং সেটা যদি কোনো ধরনের আশঙ্কা থাকে, কোনো ধরনের ইঙ্গিত থাকে, তাহলে শুধু ভারত না, সেটা আমাদের অন্যান্য বন্ধু যারা আছে, এমনকি যারা এই ব্যাপারে খুব সোচ্চার নয় দেখছি আপাত দৃষ্টিতে, তাদের কাছেও কিন্তু এটা একটা সংখ্যার ইঙ্গিত হিসাবে আসবে। তো কাজে আমরা যেহেতু একটা বাংলাদেশের অভ্যন্তরে আমি বলবো একটা চার্নিং বলা হয়, একটা এক ধরনের উত্তালতা, এক ধরনের অস্থিরতা আছে। নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা একটা স্টেবল অর্ডারের মধ্যে না আসবো ততক্ষণ কিন্তু এই রিস্কটা আমাদের থাকবে। এবং আমি আশা করতে চাই যে এমনকি নির্বাচনের পরেও কিন্তু এই যে ধরেন আধিপত্যবাদের বিরোধিতা, যেটা বাংলাদেশে একটা ব্যাপক জনগোষ্ঠী এই ধারণাটাকে ধারণ করছে, এবং সেই ধারণাটার প্রেক্ষাপট থেকেই বা ব্যাকগ্রাউন্ডে থেকেই নতুন সরকারকে কিন্তু ভারত নীতি পরিচালনা করতে হবে, এবং এই অভ্যন্তরীণ চাপটা কিন্তু তাদের উপর থাকবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, কারণ আমার এখানে যদি সরকার অন্যদিকে মনোযোগ দিতে হয়, উন্নয়নের দিকে মনোযোগ দিতে হয়, সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অভ্যন্তরীণ চাপটাকে ইতিবাচক ভাবে ম্যানেজ করতে হবে। অন্যদিকে ভারতের যে সম্পর্কের যে টানাপোড়েনটা আছে সেটাও কিন্তু করতে হবে। তার অর্থ হচ্ছে আগামী সরকারকে বেশ এই বিষয়গুলো দুইটা কন্ট্রাডিক্টরি ট্রেন্ডকে ম্যানেজ করতে হবে, এবং এখানে বেশ দক্ষতার প্রয়োজন হবে বলে আমি মনে করছি। আপনি সরকারি পর্যায়ের নীতি নির্ধারণী পর্যায়ের কিছু উদ্যোগের কথা বলছিলেন। গত নভেম্বর মাসে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরও আমাদের এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে বা মহলে এ ধরনের একটা মেসেজ তখন বলাবলি হচ্ছিল যে দুই দেশের ভিতরেই উত্তেজনা কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়ে কাজ করার মতো একটা সমঝোতা হয়েছে। এরপরে আপনি যেটা বলছিলেন হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, এরপর কিন্তু আবার এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা আরও অনেক বেশি মোমেন্টাম পেয়ে গেল। এখন এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, নতুন সরকার আসবে, আপনি একটুখানি বলেছেনও, নতুন সরকারের সামনে
এই সিচুয়েশনটা ধরেন আপনি যেটা বলছিলেন সরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেই উদ্যোগগুলো উভয় দেশেরই কিন্তু জনগণের পর্যায়ে যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনাটা কমাতে পারছে না। তাহলে গেম চেঞ্জিং কোনো মুভ নিতে হবে কিনা এবং সেই মুভগুলো কি হতে পারে, যেটা ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে সেটাকে আপনার একটা ক্লিয়ার একটা ধারণা দিতে পারবে? ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার একটা প্রশ্ন করলেন। প্রাথমিকভাবে আমি যেটা মনে করব যে কয়েকটা ধাপ আমাদের অভ্যন্তরীণ এবং ভারতের সাথে সম্পর্ক দুই দিক থেকে, দুই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আমাদের দিক থেকে আগামী নির্বাচনটা যদি আমরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণমূলক ভাবে করতে পারি তাইলে এটা আমাদের অভ্যন্তরীণ শক্তি দেবে আমাদেরকে। যে সরকারি আসবে ক্ষমতায় তার শক্তিটা, তার ভিত্তিটা শক্ত হবে। তো সেটা কিন্তু আমার অভ্যন্তরীণ ব্যবস্থাটাকে ম্যানেজ করার জন্য যে নীতিমালায় আমি নেই সেটার ভিত্তিটা যদি শক্ত হয় তাহলে আমি সেখানে একটা বলিষ্ঠ নীতি, পররাষ্ট্রনীতি অথবা আভ্যন্তরীণ নীতি যাই বলি না কেন সেটা আমরা নিতে পারব। দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে সরকারের সাথে অন্যান্য শক্তি যারা থাকবে তাদেরও কিন্তু একটা সাযুজ্যের জায়গায় থাকতে হবে। অর্থাৎ আমি বলবো একটা ন্যাশনাল কনসেনসাস যদি আপনি বলেন, বিরোধিতা থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে। ভারতেও ধরেন ভিন্ন মত আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, তারা তো বিভিন্ন বিষয়ে তারা ভিন্ন মত আছে। কিন্তু আমরা লক্ষ্য করবেন বাংলাদেশের বিষয়ে কিন্তু তারা এক। অর্থাৎ পররাষ্ট্রনীতির কিছু মৌলিক বিষয়ে বা দেশের স্বার্থে, যেটাকে আমরা ন্যাশনাল ইন্টারেস্ট বলি বা জাতীয় স্বার্থ বলি, সেই জাতীয় স্বার্থে কিন্তু তারা সহমত। তো কাজেই বাংলাদেশে যে নতুন সরকার আসবে সেই সরকার এবং যারা বাইরে, সরকারের বাইরে বা বিরোধী দলে থাকে তাদের মধ্যে কিছু কিছু ফান্ডামেন্টাল যে মৌলিক বিষয়গুলো আছে জাতীয় স্বার্থে সেগুলোতে কিন্তু একটা সমন্বয় তৈরি করতে হবে। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই জায়গাটা আমাদের জন্য নতুন কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা এখন বাংলাদেশে 54 বছর পরে যে জায়গায় আছি, 54 বছরে তো আমরা এরকম জায়গায় ছিলাম, এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। কাজেই আমি মনে করি যে এই বাস্তবতায় যারাই ক্ষমতায় আসবেন, যারাই নীতি নির্ধারণের পর্যায়ে যাবেন বা রাষ্ট্রের নীতি পরিচালনা করবেন, তাদের মধ্যে যদি এই ধীশক্তিটা থাকে এবং তারা যদি সহমতের একটা জায়গা তৈরি করতে পারেন মৌলিক কিছু বাংলাদেশের বিষয়, যেমন ধরুন আমরা বলছি কথাটা, এটা আমাদের এখনকার প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও বলছেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সমতা এবং মর্যাদার ভিত্তি। কাজেই আপনি এই ভিত্তিতে আমার ধারণা জাতীয়ভাবে একটা ঐক্যমত্য আছে। কাজেই ভারতের সাথে যদি আমরা এই এই অবস্থান থেকে সম্পর্ক পরিচালনা করতে চাই তাহলে আমার ধারণা যারা এই আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার, যারা চায় না আধিপত্য, তাদেরকেও আমরা সাথে পেতে পারি, কারণ আমরা তো বলিষ্ঠ অবস্থান নিয়ে তখন ভারতের সাথে কথা। তো কাজেই আমাদের 2-3টা জায়গা, একটা হচ্ছে যে একটা নির্বাচন, একেবারে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন যেটা আমাকে শক্তি দেবে, তারপরে সরকার গঠন, সেই সরকার গঠন প্রক্রিয়ায় আমাকে সত্যিকার অর্থেই একটা শক্তিশালী সরকার গঠন করা এবং এরপরে সকলকে নিয়ে একটা জাতীয়ভাবে আমাদের জাতীয় স্বার্থের জন্য একটা অবস্থান তৈরি করা কিছু মৌলিক বিষয়। এই বিষয়গুলো যদি করতে পারি তাহলে আমি শুরু করবার জন্য আমার জায়গাটা বলিষ্ঠভাবে তৈরি করব। এবার আসেন ভারতের সাথে। ভারতের সাথে আমরা উত্তেজনা আছে কিন্তু আমাদের অনেকগুলি পারস্পরিকতাও আছে। যেমন ধরেন আমরা কমন সীমান্ত শেয়ার করি, ভারত বাংলাদেশ প্রায় 4,000 কিলোমিটারের উপরে আমরা স্থল সীমান্তে আমরা কাজ করি একসাথে, বিকজ আমরা এই দুজনের 4,000+ কিলোমিটার সীমান্ত আমাদের কাজে এটাকে সুরক্ষা করা, এটা দুই দেশের জন্য সেটা ভারতও চায়, আমিও চাই। এই সীমান্ত যাতে এবিউজ না হয়, আমাদের দিক থেকে এখানে যাতে ক্ষতিগ্রস্ত আমরা না হই, আমরা বিভিন্ন সময় সীমান্তে হত্যাকাণ্ড দেখি, নাগরিকদের ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করতে পারি তাদের সাথে একটা সহমত থাকার জন্য। ঠিক আছে, আমাদের দিক থেকে আমরা যতটা নিরাপত্তা রক্ষা করা যায় সেটা রক্ষা করব, তোমাদের দিক থেকে আমাদের কোনো ক্ষতির কারণ যেটা না হোক সেটা তোমরা নিশ্চিত। ব্যবসা বাণিজ্য করছে আমাদের দুই দেশের মধ্যে, সেটা নিয়ে আমরা খুব সহজেই আলাপ আলোচনা করতে পারি এবং সেটাতে আমার ধারণা ভারতের যেমন স্বার্থ আছে আমারও স্বার্থ। এই বর্তমান উত্তেজনায় কি কোনো দেশ আসলে বেনিফিটেড হচ্ছে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সবকিছু মিলায়ে? না, না হচ্ছে না, এবং হচ্ছে না বলেই কিন্তু এটা ভারতের দিক থেকে যেমন স্বাভাবিক করার একটুখানি আমরা উদ্যোগ দেখছি, আমরা উদ্যোগ অন্তত
প্রয়োজন বোধ করছি যে আমাদের দিক থেকেও আমাদের আসতে হবে, কারণ আমরা ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাজে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলে তারও মানে ডবল লস, এখন দুই দিকেই লস হচ্ছে। কাজেই স্বাভাবিক করার বিষয়টা এটা আছে। এরপরে ধরুন অন্যান্য সম্পর্ক যেগুলো আছে, সেই সম্পর্কগুলো যেটা বললাম মর্যাদা এবং আমার সমতার ভিত্তিতে যদি আমরা করতে পারি, তাহলে স্বাভাবিক দেশ হিসেবে আমরা সম্পর্ক বজায় রাখতে পারবো। একটা নতুন বাস্তবতা। আরেকটা বড় বিষয় সামনে চলে আসবে, গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 30 বছর মেয়াদি যে চুক্তি করা হয়েছিল এবছরই শেষ হয়ে যাচ্ছে। এইটার ফেট কি হবে বিদ্যমান এই সম্পর্কের ভিত্তিতে, যদি আপনাকে মন্তব্য করতে বলি? না, সেটা তো আমাদের দিক থেকে ভারতের সাথে আমাদের ইতিবাচক জায়গা আছে, নেতিবাচক জায়গা আছে। ইতিবাচক জায়গায় যদি বলেন, আমি বলি যে মোটা দাগে, সব মিলিয়ে না, মোটা দাগে এই গঙ্গা চুক্তিটা 30 বছর, এখন 29 বছর আছে, আগামী বছর 30 বছর পূর্ণ হবে। ছোট ছোট সমস্যা বাদে আমি বলবো মোটা দাগে গত 30 বছর ধরে এই চুক্তিটা ভালো কাজ করেছে বা সফলভাবে কাজ করেছে বলে দুই দিকেই ধারণা আছে। তো সেই ধারণাটাকে আমি ইতিবাচক মনে করছি, যেটা কাজ করেছে আমাদের জন্য, উভয়ের কল্যাণের জন্য। কাজে আমাদের দিক থেকে আমাদের অবস্থান হবে, আমি মনে করি, আমি একজন বাইরের মানুষ হিসাবে বলছি, আমার অবস্থান হবে ভারতের কাছে আমার বক্তব্য হিসেবে তুলে ধরা, যেহেতু এটা কাজ করেছে, এটা পরিবর্তনের কোনো প্রয়োজন মনে করি না। আমাদের দিক থেকে আমরা বলবো এটা ইতিবাচক ভাবে কাজ করেছে, এটাকে ইতিবাচক নবায়ন করা হোক, যেতে দেওয়া হোক। অর্থাৎ আমাদের 30 বছর, আরেকটা 30 বছর আমরা চাই। আমরা যুক্তি হিসেবে আমি বলতে পারি। এখন এখানে আলোচনা হলে, নেগোসিয়েশন হলে 30 বছর আগের বাস্তবতা, এখনকার বাস্তবতা অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও যেটা এই পরিবর্তনশীল প্রেক্ষাপটেও যেটা টিকে আছে সফলভাবে, সেটাকে পরিবর্তন করার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং সেটাকে যুক্তি হিসেবে আমরা ভারতের উপস্থাপন করতে পারি। তবে এটাও মনে রাখতে হবে যে এখানে সমস্যা তো গঙ্গা, আমাদের 54টা কমন রিভার্স আমরা বলি ভারতে অন্যান্য দেশে। এই গঙ্গা চুক্তি একটা মাত্র চুক্তি, যেটা চুক্তি আছে, আর কোন চুক্তি তো নাই। আমাদের তিস্তা নিয়ে আমাদের চুক্তি হয়নি, এখন আরো 52টা নদী নিয়ে হয়নি। তো কাজেই এটা কিন্তু একটা বড় জায়গা আমাদের জন্য। কাজেই এখানে যেটুকু সফলতা আছে সেটুকু সফলতার উপর বিল্ড আপ করতে হবে। এখানে এটাকে যদি এটা ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব। তো কাজে এটাতে আমাদের সক্রিয়ভাবে, চিন্তাশীল ভাবে এই সফলতাটাকে ধরে রাখবার জন্য সচেষ্ট থাকতে হবে। সম্ভব হলে এটাকে যদি আরো ইমপ্রুভ করা যায়, ভালো কথা, ওয়েলকাম করবো সেটাকে। এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক কি কোনো একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে? তাহলে এই জায়গা থেকে ভবিষ্যৎ কোন দিকে টার্ন নিতে পারে? যে কোনো দিকে কি টার্ন নিতে পারে? হ্যাঁ, আপনি যেটা বললেন ক্রস রোড, টার্ন তো নিতে পারি। গত 1.5 বছর ধরে তো আমরা দেখছি যে এটা ক্রমাগত একদিকে টার্ন নিয়েছে, নেতিবাচক দিকে যাচ্ছে। কিন্তু এটা ধরেন আমাদের জন্য, আমি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি দেখি, ভারতের সাথে যদি আমার টেনশন চলতে থাকে, তাহলে আমার একটা মনোযোগের একটা বেশ বড় অংশ কিন্তু ওখানে ব্যয় হবে। এবং সেটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের যে প্রয়োজন ভবিষ্যতে। ধরেন এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই তো এখন আমরা দাঁড়িয়ে আছি। জুলাই আন্দোলনে জনগণ কি চেয়েছে, জনগণ যে বিষয়গুলো চেয়েছে সেটা হচ্ছে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমি দাঁড়াতে চাই। আমি কারো আধিপত্যে বাস করতে আগ্রহী নই। আমি বৈষম্য যুক্ত সমাজে থাকতে চাই না, বা বৈষম্যহীন সমাজ আমি একটা গড়তে চাই। এখন আপনি জুলাইয়ের চাহিদাগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, তাইলে কিন্তু আপনাকে সেটা পথ বলে দিচ্ছে। আমি যদি বলি আমি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে থাকতে চাই, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে দাঁড়াতে হবে। কাজে এটা আপনার জাতীয় ঐক্য গড়তে হবে। এখানে আপনাকে আগামী সংসদে যারাই নির্বাচিত হবেন, তাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাকে জাতিকে প্রতিনিধিত্ব করার একটা জায়গা তৈরি করতে হবে, ঐক্যমত্য ভাবে আপনার দাঁড়াতে হবে। এটা হলো আমার 1 নম্বর বিষয়। এবং এটা কিন্তু নতুন এক্সপেরিমেন্ট হবে আমাদের জন্য, কারণ আমরা দেখেছি গত 54 বছরে কখনোই পার্লামেন্টে কিন্তু আমরা যেভাবে পার্লামেন্ট হওয়া দরকার, জাতীয় বিষয়ে আলাপ আলোচনা হওয়া দরকার, জাতীয় বিষয়ে দায়বদ্ধতা তৈরি করা দরকার, জাতীয় বিষয়ে নির্দেশনা দেওয়া দরকার, সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারিনি। তো কাজেই আপনি যদি একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চান, তাহলে আপনার প্রাথমিক কাজ হবে সকল নিয়ে জাতীয় বিষয়ে ঐক্যমত্য তৈরি করা, এবং তার প্রতিফলনটা সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে গণতান্ত্রিক চর্চার দিক থেকে পার্লামেন্টকে সক্রিয় করা। 1 নম্বর বিষয়।
এবার আসেন, আমি বৈষম্যহীন বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চাই। তো বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে গেলে তো আপনার অর্থনৈতিক কাঠামোকে পুনর্বিন্যস্ত করতে হবে, আপনার বিনিয়োগ লাগবে। এটা অভ্যন্তরীণ বলেন বিদেশি বলেন, বিনিয়োগ লাগবে। এখন বিনিয়োগ হতে গেলে আপনাকে এখানে আইনের শাসন তৈরি করতে হবে, কারণ নাহলে তো কেউ বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ যদি না করে তাহলে আপনি কর্মসংস্থান, যেটা তরুণ প্রজন্মের প্রত্যাশা ছিল, আর পার্শ্ববর্তী দেশের সাথে যদি টেনশন থাকে তাহলে বিনিয়োগ পরিবেশ কতটুকু অনুকূল হবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তার অর্থ হচ্ছে যে আপনি যেটা চাইবেন, যে কাজগুলো আমি করতে চাচ্ছি, আমি তো যে যুব সমাজের তরুণ প্রজন্মের প্রত্যাশা হচ্ছে তার জীবন জীবিকা। সেই জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু শুরু হলো গত জুলাই রাম। এই বৈষম্য যদি দূরীভূত করতে চান, তা আপনার প্রাথমিক কাজ হবে আপনার তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করা। আপনার তার জন্য বিনিয়োগের প্রয়োজন হবে, তার জন্য আইনের শাসন প্রয়োজন হবে, তার জন্য বাইরে থেকে সম্পদ আসতে হবে। এবং আপনার এখানে কেউ যদি ইউরোপিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনারা যদি করতে চায়, তারা কিন্তু শুধু বাংলাদেশ দেখবে না, তারা দেখবে বাংলাদেশকে ধরে এই অঞ্চলের অর্থনীতির সাথে কিভাবে যুক্ত হওয়া যায়। তো সেটা যদি আমি হতে পারি তাহলে আমার আকর্ষণ বাড়বে, এবং তা সেটা নির্ভর করে আমার প্রতিবেশীদের সাথে আমার সম্পর্ক কিরকম। তো কাজে এই যে দেখেন, আমার জুলাই যে চেতনা, যেটাকে আমি বলছি বৈষম্যহীন দেশ, আত্মমর্যাদাশীল সমাজ, এইগুলো করতে গেলে কিন্তু আপনাকে একটা স্থিতিশীল সম্পর্ক লাগবে। এবং সেই জায়গাতেই আমার আমার ধারণা, আমরা অভ্যন্তরীণ কাঠামো, যেমন আমার চাহিদা বেড়ে আছে, অভ্যন্তরীণ কাঠামো দিয়ে সেই চাহিদাগুলো আমাকে মিট করতে হবে। একইভাবে অভ্যন্তরীণ কাজগুলো করতে গেলে আমার বাইরের, আমার প্রতিবেশী এক্সটেন্ডেড নেইবারহুড যারা আছে তাদের, এবং বৈশ্বিক বন্ধুরা যারা আছে, সহযোগী যারা আছে, তাদের সকলের সহযোগিতা প্রয়োজন হবে। তো কাজে এখানে এতদিন ধরে আমরা ধরেন কূটনীতি যেটা করেছি বা পররাষ্ট্রনীতি যেটা চালিয়েছি, সেটা পররাষ্ট্রনীতি, এর সাথে ডোমেস্টিক কানেকশন খুব কম ছিল। এখন কিন্তু সেটাকে অনেক বেশি সাযুজ্যের মধ্যে আমাকে আনতে হবে। আমার ডোমেস্টিক চাহিদার একটা বড় অংশীদারিত্ব হচ্ছে বাইরের পৃথিবীর আমার যারা বন্ধুরা আছে, আমার প্রতিবেশী, আমার এক্সটেন্ডেড প্রতিবেশী, আমার অন্যান্য যারা দূরের সহযোগী, সকলে। কাজে এখানে মানে খুব একটা, আমি বলবো যে ইটস এ নিউ এক্সপেরিমেন্ট দ্যাট উইল হ্যাভ টু ডু। আমাদের এখনকার যে আমরা যেভাবে কাজ করেছি এতদিন, সেভাবে করলে কিন্তু হবে না, কারণ প্রেক্ষাপটটা নতুন, চাহিদা নতুন, এবং আমার ধারণা মানুষ আশা করছে নতুন সরকারের কাছ থেকে অনেক কিছু। কাজে সেই বড় চাহিদার প্রেক্ষাপটে আমাদেরকে সৃজনশীল হতে হবে, এছাড়া কোনো অপশন আছে বলে আমার কাছে মনে হয়। আমরা বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটু কথা বলতে চাই। যেমনটা বলছিলাম, যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন খালেদা জিয়ার ফিউনারেলে অংশ নিতে, পাকিস্তান পার্লামেন্টের স্পিকারও ঢাকায় এসেছিলেন, তিনিও সফর করেছেন। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের গতিপথ এখন কোন দিকে যাচ্ছে? দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কেমন হতে পারে? সম্পর্ক গত 15 বছরে যেমন ছিল তার থেকে তো এখন একটু খানিকটা ভালো। হ্যাঁ, এখানে সম্পর্ক তো অনেক স্তর আছে। সামনের দিনগুলো কেমন হতে পারে? সামনে আমি মনে করি যে অনেকগুলো জায়গাতে আমাদের কাজ করার সুযোগ আছে। একটা হচ্ছে, যেমন ধরেন আমরা সার্কের সদস্য, সার্ক নিয়ে গতকালও দেখলাম প্রধান উপদেষ্টা মহোদয় সার্ক নিয়ে কথা বলেছেন। আমাদের দিক থেকে আমার ধারণা জাতীয়ভাবে একটা ঐক্যমত্যই আছে, বলতে পারি যে সার্কটা পুনরুজ্জীবিত হওয়া দরকার। কিন্তু আমরা বাস্তবতায় জানি যে এই মুহূর্তে সেটা সম্ভব না। তো সেটা যদি নাও হয়, দক্ষিণ এশিয়ার জনগণের সহযোগিতার জায়গা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। এবং সেটা আমার ব্যক্তিগত ধারণায় মনে করি অনেক ইস্যু ভিত্তিক সহযোগিতার জায়গা কিন্তু আছে। যেমন ধরুন কোভিড যখন হয়েছে, তখন কিন্তু আমরা সার্ক খুব সক্রিয় নাই, কিন্তু তখনও কিন্তু এক দেশ আরেক দেশের সহযোগিতা করেছে, ভ্যাকসিন দিয়ে, এটা দিয়ে, যতখানি পাওয়া যায় সেরকম। তো ইস্যু ভিত্তিক সহযোগিতার জায়গা কিন্তু এখনো আছে বলে আমি মনে করি, এবং সেখানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক একটা উপাদান হতে পারে। দ্বিতীয় যে জায়গাটা হতে পারে, যেমন ধরুন আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের সাথে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি, কারণ আমরা যে ধরনের পণ্য উৎপাদন করি এবং তাদের যে পণ্যের কাঁচামাল সরবরাহ করার সক্ষমতা, এই দুটার মধ্যে খুব চমৎকার সাযুজ্য কিন্তু হতে পারে। এবং ইদানিং আমরা লক্ষ্য করছি জাহাজ চলাচল হচ্ছে সরাসরি, এখানে এয়ার ফ্লাইট চালু হচ্ছে, ডাইরেক্ট ফ্লাইট চালু হচ্ছে, মানুষে যোগাযোগ বাড়ছে।
আমরা আমাদের শিল্পের কাঁচামাল হিসেবে পাকিস্তান থেকে আমরা টেক্সটাইল আমদানি করতে পারি, টেক্সটাইল মানে সুতা ইত্যাদি, যেগুলো আমরা ভারত থেকে এখন কম আমদানি করছি হয়তো, বা অল্টারনেটিভ হিসাবে কম্পিটিটিভ প্রাইসে আমরা যদি পাই, তাহলে এটা আমাদের জন্য নতুন একটা সূত্র হতে পারে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি মনে করি দুই দেশের মধ্যে একটা ভালো সুযোগ আছে, সেটা আমরা চেষ্টা করতে পারি। এরপরে যেটা জনগণ পর্যায়ে যদি বলেন, সে জায়গায় একটু যোগাযোগ বাড়তে পারে, শিক্ষা ক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে, তাদের বিশেষ বিশেষ জায়গায় তাদের বিশেষ বুৎপত্তি তারা অর্জন করেছে, আমাদের কিছু অভিজ্ঞতা আছে, সেটা আমরা তাদের সাথে শেয়ার করতে পারি। সাম্প্রতিককালে আমরা নিরাপত্তার সহযোগিতাও দেখছি, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক ধরনের নিরাপত্তা সহযোগিতাও আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেহেতু দক্ষিণ এশিয়াতে এক ধরনের সেন্সিটিভিটি আছে, যে সম্পর্কে আমরা পরিচালনা করি, ভারতের সাথে সম্পর্ক পরিচালনা করতে গেলে যেমন আমাদের আধিপত্যের বিষয়টা সচেতন থাকতে হবে যে ভারত যেন আবার আমাদের আধিপত্য না করতে পারে। পাকিস্তানের ক্ষেত্রে সম্পর্ক পরিচালনা করতে গেলে একটু চিন্তা আমার মাথায় রাখতে হবে যে এটা যেন আবার তৃতীয় কোনো রাষ্ট্রের গাত্রদাহের কারণ না হয়ে আমাদের সম্পর্ক উপর প্রভাব বিস্তার করে। এখানেও খুব আমি বলবো যে অনেকগুলো পজিটিভ জায়গা আছে যেটা এক্সপ্লোর করি, কিন্তু মনে রাখতে হবে ওই পজিটিভের সাথে সাথে অনেক সময় নেগেটিভও আসে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে তার প্রয়োজন মনে রেখেই ভারতের সাথে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে সম্পর্ক এবং চীনের সাথে সম্পর্ক, কারণ এই তিনটা নিয়ে বেশি নাড়াচাড়া নেতিবাচকতার আশঙ্কাটা বেশি। এই ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে আমরা বাইলেটারালি সম্পর্ক বজায় রেখে আমরা চেষ্টা করব আমাদের প্রয়োজন। পাকিস্তান নিয়ে যেমন বলছিলাম, তাহলে ঐতিহাসিক যে অমীমাংসিত কিছু বিষয় রয়ে গেছে সেইগুলো মীমাংসাটা দরকার কিনা ফর গুড স্টার্ট? তাত্ত্বিকভাবে দরকার, নিশ্চয়ই দরকার, এটা তো আমাদের দাবি, এটা আমরা দাবি করি এবং আমরা সেটা পার্সু করব, আমরা আমাদের আলোচনায় যাব, কিন্তু এই দাবি করতে গিয়ে অন্যান্য ক্ষেত্রগুলো যাতে আটকে না যায় সেটাও আমরা সজাগ থাকবো। আমাদের বক্তব্য, আমাদের দাবি আমরা করতে থাকবো, আমরা চেষ্টাটা চালিয়ে যেতে থাকবো, কিন্তু এর পাশাপাশি নতুন যে ক্ষেত্রগুলি তৈরি হচ্ছে, যে ক্ষেত্রে সহযোগিতার জায়গাটা আছে, সেগুলো আমরা কাজ চালিয়ে যাব। আমরা একটু আপনি চীন প্রসঙ্গ উল্লেখ করেছেন, একটু চীন প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশ চায়না সম্পর্কের গতিপথ এখন কোন দিকে এগুচ্ছে? গত 15-16 বছর একরকম ছিল, এখন কোন দিকে এগুচ্ছে এবং সামনের দিনগুলো কেমন হতে পারে? ভবিষ্যৎ রিলেশনশিপ কেমন হতে পারে? নতুন সরকার আসছে ফেব্রুয়ারিতে। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের চীনের অবস্থানটা খুব মজার এই কারণে যে সরকারই আসুক বা যাক, চীনের সাথে সম্পর্কের ব্যাপারে কিন্তু আমার মনে হয় জনগণ পর্যায়ে এবং সরকারি পর্যায়ে সব সরকারের আমলেই বা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই এক ধরনের আপনি বলতে পারেন কনসেনসাস থাকে, অর্থাৎ চীনকে নিয়ে কেউ খুব বেশি চিন্তিত হয় না, চীনের সাথে সম্পর্ক যেটা আছে স্বাভাবিক সম্পর্ক এটা চালিয়ে যায়। আমার ধারণা এখনকার বাস্তবতায় বাংলাদেশ চীন সম্পর্ক যে জায়গায় থাকা উচিত ছিল সেই জায়গাতেই আছে এবং আমি বলবো যে যেহেতু সরকার, আমাদের সরকারেরই স্থায়িত্বটা কম, সে কারণে হয়তো কিছু কিছু চিন্তা এই সরকারের আমলে হয়েছিল কিছু কিছু নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য, সেগুলো হয়তো সময় তারা পাবেন কিনা আমি জানি না, কিন্তু আগামী দিনে চীন, মনে রাখবেন আপনি, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বিশেষ করে নতুন অর্থনীতি যেগুলো তৈরি হচ্ছে এবং যেগুলো আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, সেই জায়গাগুলোতে কিন্তু চীন আমাদেরকে সহযোগিতা করতে পারে। যেমন ধরুন আমরা এনার্জি সিকিউরিটির কথা বলছি, এখন এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে আমরা একেবারেই পরনির্ভরশীল হয়ে আছি। এটার ব্যাপারে আমাদের শক্তি অতি দুর্বল, কারণ আমরা শুধুমাত্র যে গ্যাস আছে সেটুকু গ্যাস, এটাই আমাদের একমাত্র ভিত্তি, কিন্তু তার বাইরে থেকে আমাদের প্রচুর আমদানি করতে হবে। এই ক্ষেত্রে আমাদের অর্থনীতি বা এনার্জি সেক্টরকে যদি আপনি রিনিউয়েবল এনার্জির দিকে নিয়ে যেতে চান, যেটা আমাদের পক্ষে সম্ভব, এবং সেটা তাতে করে আমরা পরনির্ভরশীলতাটা কমবে, আমাদের এনার্জির ক্ষেত্রটাতে নিরাপত্তা বাড়বে। এক্ষেত্রে চীন আপনাকে সহায়তা করতে পারে, কারণ চীন সোলার টেকনোলজিতে পৃথিবীর 1 নম্বর। তো কাজে এখানে খুব সহজেই চীনের স্বার্থ এখানে জিনিসপত্র বিক্রি করা, আর আমার স্বার্থ হচ্ছে আমার আত্মনির্ভরশীলতাটাকে শক্তিশালী করা। এখানে খুব চমৎকার একটা সাযুজ্য আমরা করতে পারি। তারপর ধরুন এখন
পলিউশন একটা বিষয়, আমরা ক্লাইমেট নিয়ে অনেক কথা বলি। ইলেকট্রিক ভেহিকলস এগুলো একটা নতুন জিনিস। নেপালের মতো দেশে আজকাল প্রচুর ইলেকট্রিক ভেহিকলস তারা করছে। বাংলাদেশে এখন কিন্তু এটা ইতিমধ্যে আমরা দেখছি সরকার বিভিন্ন নীতিগত ইনসেন্টিভ দিয়েছে, কিন্তু এটা একটা ব্যাপকভাবে নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা এই পলিউশন কমিয়ে আনবার জন্য বা ক্লাইমেট কমিটমেন্ট যদি যেটাকে বলি সেক্ষেত্রে আমরা করতে পারি। অন্য টেকনোলজি যদি আপনি বলেন, যেগুলো এআই এন্ড আদার্স, যে টেকনোলজি গুলো পৃথিবীতে এখন সামনের দিকে মানুষ ভাবছে, সেগুলো ব্যাপারে চীনের সাথে আমরা কোলাবোরেট করতে পারি। তো কাজেই এমন অনেকগুলো জায়গা আমাদের আছে যে জায়গাগুলোতে আমরা চীনের সাথে কাজ করতে পারি। এদিকে বঙ্গোপসাগর বা যেটাকে আমরা বলি যে ব্লু ইকোনমি, সেখানেও তারা আমাদের সাথে কাজ করতে পারি। এগ্রিকালচারে চীনারা অলরেডি কাজ করে, আরো কি করে আমরা করতে পারি সেটা করতে পারি। ওয়াটার ইস্যুতে আমরা করতে পারি, যেগুলো আলাপ আলোচনা হচ্ছে। তো সেগুলো নিয়ে আরো কিভাবে সৃজনশীল ভাবে বাংলাদেশে পানি ব্যবস্থাপনাটা আমরা করতে পারি, কারণ পানি আমাদের জীবন, এটা এটা বাস্তবতা। কাজে সেখানে এখনো তো আমরা তো পলিউট করার কাজটা খুব ভালো করছি, কিন্তু ক্লিন করার ব্যাপারটাতে এখনো আমাদের মনে সক্ষমতা অনেক ঘাটতি আছে বা ইচ্ছারও ঘাটতি আছে। সেক্ষেত্রে আমরা চীনাদের সাথে কাজ করতে পারি। তো কাজেই এবং বিনিয়োগ যদি আপনি বলেন, বাংলাদেশে প্রচুর চীনা বিনিয়োগ কিন্তু অপেক্ষাকৃত কম এখন। কাজে বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশে এই কর্মসংস্থানের জন্য বিভিন্ন ক্ষেত্রে চীনা বিনিয়োগ আমরা আনতে পারি। ইতিমধ্যে কিছু কিছু আসছে, যেটা এসছে সেটা যথেষ্ট বলে মনে করছি না। চীনের ক্ষেত্রে আমরা আপনি যদি বলেন এগুলোকে জিও পলিটিক্স এর বাইরে রেখে যতটা বিলো দ্য রাডার থেকে আমরা যে কাজগুলো আমরা করতে পারি, সে কাজগুলো আমরা করা সম্ভব বলে আমি মনে করি। তো কাজেই চীনের সাথে সম্ভাবনার একটা অনেক বড় জায়গা সামনে আসছে, এবং আগামী সরকার যদি সেই ধরনের বিষয়টাতে মনোযোগী হয়, আগ্রহী হয়, তাহলে আমার ধারণা একটা নতুন বাংলাদেশের অর্থনীতি করার জন্য যে কথাবার্তা হচ্ছে, সেখানে চীন একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। তো নতুন সরকারকে সেই ভারসাম্যপূর্ণ একটা ডিপ্লোমেসি পরিচালনা করতে হবে। আপনি যদি বেশির মাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়েন তাহলে ইন্ডিয়া নাখোশ হতে পারে, আবার ইন্ডিয়ার দিকে যদি বেশি ঝুঁকে পড়েন চীন নাখোশ হতে পারে, আবার পাকিস্তান, এই যে একটা ডাইনামিজম কাজ করে, এইখানে ব্যালেন্স করাটা তো একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে কিনা। নিশ্চয়ই দাঁড়াবে। এবং সেটা তাহলে নতুন সরকারের পলিসি, একদিকে তো আপনার ইন্ডিয়ার সাথে এখন টেনশন চূড়ান্ত পর্যায়ে আছে, তার স্ট্র্যাটেজিটা বা তার ডিপ্লোমেসিটা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত? ধন্যবাদ, চমৎকার কোয়েশ্চেন। এটা আরেকটা এই ধরনের সিচুয়েশনে আমরা শুধু একা নই, পৃথিবীর অনেক দেশই আছে। সিঙ্গাপুরের কথা যদি ধরেন, বা আসিয়ান এজ এ হোল, যদি আসিয়ান কোন দিকে যাবে? আসিয়ান কি চীনের সাথে কাজ করবে, যাদের সাথে তাদের সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হয়, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে? এই টানাপোড়েন কিন্তু ওখানে আছে। কিন্তু তারা কূটনীতিকে যথাযথ ব্যবহার করে, কথাটা আবার বলছি, কূটনীতিকে যথাযথভাবে ব্যবহার করে তারা এই ভারসাম্যটা বজায় রেখে চলছে কিন্তু সামনে। দেখেন ভিয়েতনাম চীনের সাথে তার প্রধান অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য, আবার নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি জড়িত, এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার প্রতিদ্বন্দ্বিতা করছে, এর ঠিক মাঝখানে বসে আছে ভিয়েতনাম এটা করছে। তো কাজেই বাংলাদেশ যদি আমরা আমাদের অভ্যন্তরীণ সহমতে থাকি এবং আমরা কারো বিশেষ ঝুঁকবো না, এই মৌলিক ব্যাপারে যদি আমরা একসাথে কাজ করতে পারি সবাই, তাহলে ভারত, চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র সকলের সাথে এই কূটনৈতিক ভারসাম্যটা আমার বজায় রেখে আমাদের সামনে যেতে হবে। এবং এটা অসম্ভব নয়, তার দৃষ্টান্ত আমি দিলাম। আসিয়ান করছে, ভিয়েতনাম করছে, থাইল্যান্ড করছে, তো অনেক দেশ এগুলো করে, এমনকি জাপান করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক অ্যালাই, তো তারা চীনের সাথে কিন্তু সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য করছে। তো কাজে এই এক্সপেরিমেন্টটা আমাদের জন্য নতুন না, শুধু আমরা এটাকে আত্মস্থ করার বিষয়, এবং সেটা আত্মস্থ করে কূটনৈতিক দক্ষতাটা অর্জন করে এবং কূটনীতিকে এখানে গুরুত্বের সাথে নিতে হবে। আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে কূটনীতিকে আমরা এর অন্তর্নিহিত সক্ষমতাটার বদলে এটাকে যেটা চোখে দেখা যায় সেই ব্যাপারে বেশি মনোযোগ। আমরা মনে করি কূটনীতি মানে প্রোটোকল। নো, কূটনীতি মানে হচ্ছে আমার দেশের স্বার্থ রক্ষা করা। একটা দেশকে রক্ষা করার জন্য প্রধান রক্ষাবহ হচ্ছে আপনার কূটনীতি।
কিন্তু আমরা ঠিক সেইভাবে তো দেখি না। কাজে এখন যেহেতু আমরা নতুন বাস্তবতায় যাচ্ছি, আমি নিবেদন করব বা আবেদন করব যারা এই নীতি নির্ধারণ পর্যায়ে আসবেন, তারা তো এই বিষয়টা নিয়ে ভাবুন, কারণ এটা আমার প্রথম রক্ষা। সেই কূটনীতির ভিতরে তো কমপক্ষে দুটো মেজর এলিমেন্ট, একটা পলিটিক্যাল ডিপ্লোমেসি আর ইকোনমিক ডিপ্লোমেসি। তো এখন এই দুইটার যদি ব্যালেন্স করতে হয়, আমাদের এখানে আপনার দৃষ্টিতে কি মনে হয়, বেশিরভাগ সময় আমরা পলিটিক্সটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি কিনা অর্থনীতির থেকে, অর্থনৈতিক সুযোগ সুবিধার দিক থেকে? আমরা আমাদের অভ্যন্তরীণ ঝগড়াঝাড়ি করতেই তো সময় কাটাই। আমরা কখন কূটনীতির প্রতি মনোযোগী হই? আমরা কূটনীতিটাকে আনুষ্ঠানিক পর্যায়ে রেখেছি। তো কাজে কূটনীতি কিন্তু আনুষ্ঠানিকতা নয়। আপনি একটা দেশের স্বার্থকে বাইরের পৃথিবীর সাথে কিভাবে উপস্থাপন করবেন, তার প্রধান অস্ত্র বা হাতিয়ার হচ্ছে কূটনীতি। আমি কি সেই অভ্যন্তরীণ সাহায্য আছে আমার? আমার কূটনীতি কি সেই গুরুত্ব দেয়া হয়? তো কাজেই আমি যেটা বললেন, রাজনৈতিক কূটনীতি, অর্থনৈতিক কূটনীতি এখনকার জন্য বাংলাদেশের মতো একটা দেশের জন্য যেটা আরো বেশি প্রয়োজন, কারণ আমার সক্ষমতা সীমিত, আমার কূটনীতির সক্ষমতা সীমিত, কিন্তু আমি ডিজিটাল ওয়ার্ল্ড কিন্তু আমাকে এমন একটা সুযোগ তৈরি করে দিয়েছে যেখানে আমি আমার ঘরে বসে সারা পৃথিবীর সাথে আমি কথা বলতে পারি। আমার এখানে কি সেই সক্ষমতা আমরা দাঁড় করিয়েছি? আমার কূটনৈতিক ডিজিটাল ডিপ্লোমেসিকে আমার সেই সক্ষমতা আছে? এখনো পর্যন্ত তো আমরা কখতেই যায়নি। কাজে আমি বলতে চাই যে কথাটা সারা পৃথিবীর মানুষের কাছে আমাকে পরিচিত করানোর জন্য আজকে চীনে বসে একজন চীনের ইনভেস্টর বাংলাদেশে এক ক্লিক করে বাংলাদেশের সমস্ত জিনিস যেন পেতে পারে, সেটা আমি করলে চীনের সাথে তো আমাদের কূটনীতির ক্ষেত্রে এটা একটা মাল্টিপ্লায়ার রোল প্লে করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি আসিয়ান, পৃথিবীর যে কোনো, ভারত, যে কোনো দেশ থেকেই আমার দেশের জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য আমার এই ডিজিটাল কূটনীতিটা বা ডিজিটাল ডিপ্লোমেসিটা খুব দরকার, যেটা এখন পর্যন্ত আমাদের নাই। তো কাজেই আপনি আমাদের অনেক জায়গা আছে, গুড প্র্যাকটিসের সারা দুনিয়াতেই আছে, আমি গুড প্র্যাকটিস গুলো নেই না। সামনে অপার সম্ভাবনা আছে আপনি বলছেন, সেই সম্ভাবনাগুলো আমরা কতটুকু নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে পারবো সেটা নির্ভর করছে আমাদের নিজস্ব দক্ষতার উপরে অবভিয়াসলি। আমরা এখন একটু, আপনি যেটা বলছিলেন জিওপলিটিক্স, দক্ষিণ এশিয়া এবং এশিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক একটা ভূ রাজনীতি অলওয়েজ চলমান, সেইটা সামনের দিনের গতিপথটা কেমন হতে পারে? চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, এটা বোঝাই যায়। দুই স্তরে হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিছু কিছু জায়গায় সহযোগিতাও চলবে। ভারতের সাথে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মনে করা ছিল, গত এক বছর আগে আমরা মনে করেছিলাম যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু এখানে, কিন্তু এখন সাম্প্রতিক কালে ট্রাম্প প্রশাসন এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের ব্যাপারে তারা বোধহয় দ্বিতীয়বার চিন্তা করছে, অর্থাৎ আগে যে শক্ততা সেটা দেখতে পাচ্ছি না। তারা আমার ধারণা সামরিক খাতে ভারতের সাথে সহযোগিতা, অর্থনৈতিক খাতে সহযোগিতা তারা করবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এই ক্ষেত্রে ভারত চীন সম্পর্কে একটা উন্নয়নের আমি সম্ভাবনা দেখি। অর্থাৎ এখন গালওয়ান 2020 সালে জুন মাসে গালওয়ানের সংঘাতের পরে চীন এবং ভারতের সম্পর্কে যে অবনয়নটা হয়েছিল, আমার ধারণা সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারত এখন নতুন করে ভাবছে যে তারা চীনের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করা যায় কিনা। ইতিমধ্যেই কিন্তু তাদের মধ্যে বিমান চলাচল শুরু করেছে। আমার ধারণা আগামীতে সম্পর্ক যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের এই টানাপোড়েনটা বজায় থাকে, তাহলে চীনের সাথে ভারতের সম্পর্কের একটু উন্নতির লক্ষণ বা নমুনা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য আমি মনে করি ইতিবাচক। তার কারণ হলো ভারত চীন সম্পর্ক যত বেশি সাবলীল হবে, যত বেশি সহযোগিতাপূর্ণ হবে, দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো যারা আছে, বাংলাদেশের মতো দেশ, তাদের জন্য তখন কাজ করার সুবিধা হবে। কারণ তখন এখন যেমন ভারত চায়নার ব্যাপারে এক্সট্রিমলি সেন্সিটিভ, তখন এই সেন্সিটিভিটিটা কমবে। কিন্তু যেহেতু ভারতের একটা আঞ্চলিক দৃষ্টিভঙ্গি আছে, সে ব্যাপারে ভারত স্বস্তি হয়তো নাও বোধ করতে পারে, কিন্তু টলারেবল, তারা টলারেট করবে হয়তো সেটাকে। তো কাজে চীন ভারত সম্পর্কের ইতিবাচক বিবর্তন, সেটা আমার ধারণা আমাদের জন্য একটা ইতিবাচকতা তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে ডাউন দ্য লাইন যদি তা ওইভাবে যায়, ইতিবাচক ভাবে যায়,
তাহলে আমরা বিসিএম নিয়ে একটা আলাপ আলোচনা অনেকদিন করেছি। বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমার, বিসিএম ইকোনমিক করিডোর, অর্থাৎ এই চারটা দেশ, ভারত, চীন, মিয়ানমার, বাংলাদেশকে নিয়ে 2013 সাল পর্যন্ত এই প্রজেক্টটা ছিল, একটিভ ছিল, কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসবার পরে বিসিএম তারা অ্যাবান্ডন করে দিয়েছে। এখনকার প্রেক্ষাপটে যদি ভারত চীন সম্পর্কটা আস্তে আস্তে একটু উন্নতির দিকে যায়, তাহলে ভবিষ্যতে বিসিআইএম যেটাকে বলছি, ইকোনমিক করিডোর, এটা পুনরুজ্জীবিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সেই সম্ভাবনা যদি হয়, বাংলাদেশ অন্যতম দেশ যে আমরা লাভবান হব। এখন এখানে ভারত চীন বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বললাম। তো কাজে পাকিস্তানের দিক থেকে যদি বলেন, পাকিস্তান এখানে আমার ধারণা পাকিস্তানের সাথে সম্পর্ক, বাট পাকিস্তানের সম্পর্কটা মোস্টলি বাইলেটারাল রাখাটাই বোধ হয়, বা বাইলেটারাল থাকাটাই বোধ ভালো হবে। কারণ এখানে আমরা নাড়াচাড়া বেশি করতে গেলে ভারতের সাথে সম্পর্কের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, কাজে যেটা আমরা এড়িয়ে যেতে চাই। তো পরিবর্তন সামনে আছে, এটা বোঝা যাচ্ছে। এই যে একটা কম্পিটিশনের কথা আপনি বলছেন, এইখানে বাংলাদেশের ঝুঁকি কেমন, আর সম্ভাবনা কথা বলেছেন, ঝুঁকি আছে কেমন? আছে, নিশ্চয়ই ঝুঁকি আছে। যেমন ধরুন, সাম্প্রতিককালে পাকিস্তানের বিভিন্ন নেতৃবৃন্দের বাংলাদেশ সফর, এগুলো নিয়ে কিন্তু ভারতের কাছে দেওয়া হচ্ছে। ভারত এটা নিয়ে চিন্তিত, এটা ভারতের পত্রপত্রিকা দেখলে, নেতৃবৃন্দের কথাবার্তা শুনলে বোঝা যায়। তো কাজে এখানে আমাদের সতর্কতার সাথে যেতে হবে। আমরা আমাদের নিশ্চয়ই আমাদের নিরাপত্তার জন্য যার সাথে সহযোগিতা করা দরকার সেই স্বাধীনতা আমরা রাখবো, কিন্তু সেটা আবার ভারতের জন্য যেমন অস্বস্তি জায়গায় গিয়ে না যায়, সেটাও আমাদেরকে চিন্তা করতে রাখতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে, ভারতের একটা দুর্বল জায়গা হচ্ছে তার 7 স্টেটস, যেমন 7 নর্থ ইস্টার্ন স্টেটস। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে সতর্ক হওয়া দরকার। তার কারণ হলো, এই যে ধরেন ভারতে আমি লক্ষ্য করি, যারা একজন পরিচিত আছে, যেহেতু আমি কাজ করেছি ওখানে, তারা যেটা বলতে চান, তারা এই চিকেন নেক নিয়ে কথাবার্তার ব্যাপারে তারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে চান। তারা 7 সিস্টার্স নিয়ে এই কথাবার্তা হয় আমাদের, সেগুলোকে নিয়ে তারা দেখাতে চান বাংলাদেশ কি তাহলে সত্যি সত্যি এখানে একটা জটিলতা তৈরি করতে চাচ্ছে কি। তো কাজে আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্কতা, এগুলো রিস্ক। তার কারণ হলো যে আপনি এই কথাগুলো মিসআন্ডারস্টুড হওয়ার বা মিসকনস্ট্রুড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। তাহলে এগুলো নিয়ে আমার সাবধান থাকতে হবে। আমার এইদিকে আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক বিকাশের জন্য ব্লু ইকোনমিটা এক্সপ্লোর করা দরকার। সেখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন, ইন্ডিয়ান ওশান এবং এই বে অফ বেঙ্গলে কিন্তু উত্তেজনা বাড়ছে, ভারত চীন উত্তেজনা বাড়ছে। আমরা যে কোনো বিনিয়োগ যদি এখানে করতে যাই, সেখানেও কিন্তু সেখানে আসতে পারে। মিয়ানমারও কিন্তু সেখানে বিনিয়োগ করে ইতিমধ্যে বসে আছে এবং তারা সেখান থেকে ফলও পাচ্ছে। তো কাজেই আমরা এই ব্লু ইকোনমি ব্যবহার করতে গেলে সেখানেও কিন্তু ভারত, মিয়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এর একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা পড়তে পারি। যেহেতু এই বিষয়টা নিয়ে এখন আমরা খুব বেশি চর্চা করিনি, সেহেতু আমরা এখনো পর্যন্ত জানি না এখানে কি ধরনের রিস্কটা তৈরি হবে। তবে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা যে কোনো উদ্যোগ নিতে গেলে ব্লু ইকোনমিতে এই জায়গাটাতে একটু একটা শঙ্কা বা আশঙ্কা থাকবে। আপনি নদীর পানি বন্টন নিয়ে যদি বলেন, ভারত বাংলাদেশ এবং এখানে চীনও কিন্তু সাম্প্রতিককালে বড় ধরনের একটা $157 বিলিয়ন খরচ করে তারা একটা বাঁধ নির্মাণ করছে, বিশ্বের সবচেয়ে বড় বাঁধ যেটা হবে। এখন এটা নিয়ে ভারত চিন্তিত, কারণ তার ব্রহ্মপুত্র নদী অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা ভাটির দেশ হিসাবে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবো, যদিও চীনারা বলছে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমরা জানি অভিজ্ঞতায় যে বাঁধ তৈরি হলে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকে। বিশেষ করে আমরা যারা ভাটির দেশ, যেখানে সমুদ্রের পানি ঢুকে পড়ার একটা আশঙ্কা আছে, সেখানে উপরের পানির প্রবাহ কমা মানেই আমার দুই দিক থেকে আমি বিপদগ্রস্ত। একটা হচ্ছে উপরের পানির প্রবাহ কমে যাবে, আমার কৃষি অর্থনীতি, আমার বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিক থেকে দক্ষিণ দিক থেকে সমুদ্রে পানি ঢুকে পড়ে আমি লবণাক্ততার মধ্যে পড়বার একটা আশঙ্কা থাকবে। তো কাজে এই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে চিন্তার মধ্যে রাখতে হবে, কারণ এগুলো যে কোনো ধরনের নাড়াচাড়া আমাদের জন্য শঙ্কা বা আশঙ্কা তৈরি করতে পারে। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, নতুন সরকার ফেব্রুয়ারিতে গঠিত হচ্ছে,
ইলেকশনটা পিসফুলি হবে আমরা সবাই এক্সপেক্ট করি। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আগামী দিনগুলোতে কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া উচিত? আমার কোশ্চেনটা মোটা দাগে, আমি আপনার কাছে মোটা দাগেই উত্তরটা চাচ্ছি। মেইন ক্যারেক্টারিস্টিক্সগুলো কি হওয়া উচিত? থ্যাংক ইউ। একটা হচ্ছে আমার প্রতিবেশীর সাথে সম্পর্কটাকে সাবলীল করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ, যদিও আপাত দৃষ্টিতে খুব বেশি মনে হচ্ছে না। এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে যে আমার যারা ইকোনমিক পার্টনার্স আছে, যেমন ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এই দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, এই জায়গাগুলোর প্রতি আমার বিশেষ মনোযোগী হতে হবে। তার কারণ এখানে আমার ইম্পোর্ট, এক্সপোর্ট, রেমিটেন্স, এই বিষয়গুলো খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং টেকনোলজি, ভবিষ্যতে অর্থনীতির জন্য টেকনোলজি, এই জায়গাগুলো। অর্থাৎ আমি যদি বলি মোটা দাগে, আমার সেন্টার কতগুলো, আমরা যাদের সাথে যে সেন্টারগুলোর সাথে আমরা কানেক্টেড আছি, সেগুলোর ব্যাপারে এটাকে আরেকটু চাঙ্গা করে আরো বেশি করে আমরা কিভাবে বেনিফিট পেতে পারি, তার জন্য আমাদের মনোযোগী হতে হবে। এবং এর ডাইরেক্ট আপনার ডোমেস্টিক কানেকশন আছে। আপনি যদি রেমিটেন্স বাড়াতে চান, আপনার এখানে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এটা আমাদের দেশের ভেতরের কাজ। আপনার তাহলে রেমিটেন্স আপনি এটাকে ডবল করতে পারবেন, কারণ যত দক্ষ শ্রমিক হবে তত বেশি পয়সা আমরা আনতে পারবো। একটা বিষয়, আপনি কর্মসংস্থান করতে চান, আপনাকে এখানে দক্ষ জনশক্তি লাগবে, আপনার বাইরের বিনিয়োগ লাগবে। তো কাজে এখন দেখেন, আপনি এখানে বাইরের, আমার দেশের অভ্যন্তরীণ প্রয়োজন মেটাবার জন্য বাইরের সাথে আমার সংযুক্তটাকে অনেক বেশি মিনিংফুল করতে হবে। তো কাজেই এই জায়গাগুলোতে আমি মনে করি পররাষ্ট্র, ভবিষ্যতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। আমি 3D বলি কথাটা, এটা আমি না, বহু আগে থেকে এটা প্রচুর। ডেভেলপমেন্ট, এর সাথে ইন্টিগ্রেট করতে হবে ডিপ্লোমেসি, এবং ডিফেন্স মানে হচ্ছে স্ট্র্যাটেজিক ভিশন। এই তিনটা সমন্বয় যদি করতে পারি, তাহলে আমরা আগামী দিনে যে স্বপ্ন দেখছি, একটা আত্মমর্যাদাশীল বাংলাদেশ করতে চাই, তাহলে সেই পথে আমাদের যাত্রা ভালোভাবে শুরু করতে পারি। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকেও ধন্যবাদ। এই বছর নতুন ইংরেজি বছর আপনার জন্য, আপনার সহকর্মীদের জন্য, এবং আপনার যারা দর্শক বন্ধুরা আছেন তাদের সকলের জন্য শুভ হোক, মঙ্গলজনক হোক, ঠিক কামনা করছি। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।